আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আবারও তোমাদের সামনে হাজির হলাম। তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার আজকের ক্লাস সমাস, তবে আজকে তৃতীয় ক্লাস। এর আগে আমি সমাস সম্পর্কে তোমাদের সাথে দুটো ক্লাস নিয়েছি, তো আজকে আমি শেষ করার চেষ্টা করব সমাস। তো আজকে আমাদের বিষয়টা থাকবে দ্বন্দ্ব এবং বহুব্রীহি সমাস। দ্বন্দ্ব সমাস এবং বহুব্রীহি সমাস। তো দ্বন্দ্ব সমাস নিয়ে আমি প্রথম ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করেছি, সেটা ছিল সমাস প্রধানত কয় প্রকার, 6 প্রকার। সেক্ষেত্রে সমাসগুলো আমি ধারাবাহিকভাবে বুঝিয়েছিলাম। আজকে আমি তোমাদেরকে তোমাদের সঙ্গে আলোচনা করব দ্বন্দ্ব সমাস কয় প্রকারে সাধিত হয়। দ্বন্দ্ব সমাস কয় প্রকারে সাধিত হয় বা দ্বন্দ্ব সমাস কয় প্রকার। তো দ্বন্দ্ব মানেই হলো ঝগড়া। তো দেখো আমরা দ্বন্দ্ব সমাস কয় প্রকারে সাধিত হয়। প্রথমতই আমরা দেখব এক নম্বরে মিলনার্থক শব্দযোগে। মিলনার্থক শব্দযোগে, এবং এটাতে এইরকমও থাকতে পারে বৈবাহিক সম্পর্ক। অনেক সময় তোমাদের প্রশ্নে এই ধরনের প্রশ্ন হয়, আর এই প্রশ্নগুলি আসে যেমন অপশনে হয়তো থাকবে মা বাপ বা মাসি পিসি, এই লাইনে যে কয়টা আছে এগুলো দিয়ে হয়তো অপশনে থাকবে কোন অর্থে দ্বন্দ্ব সমাস হয়েছে বা কোন অর্থে দ্বন্দ্ব সমাস সাধিত হয়েছে। তো সেক্ষেত্রে আমাদের এই দ্বন্দ্ব সমাসের যে প্রকারভেদ তোমাদের বইয়ে আছে, সম্পূর্ণ দেওয়া আছে এই দ্বন্দ্ব সমাস 11টা। এগুলি তোমাদের একটু মুখস্থ রাখতে হবে এবং এ সম্পর্কে তোমাদের বেশ ধারণা রাখতে হবে, তাছাড়া কিন্তু আমরা অপশনে বুঝতে পারবো না। তো আমরা প্রথমে দেখি মিলনার্থক শব্দযোগে। এটা অনেক সময় প্রশ্নে থাকে বৈবাহিক সম্পর্কে কোন সমাস সাধিত হয়েছে, হয়তো মা বাপ দেওয়া থাকবে, তখন আসবে বৈবাহিক শব্দযোগে কোন সমাস সাধিত হয়েছে, তখন তোমরা খেয়াল করবে এই শব্দগুলি। তো মিলনার্থক এবং বৈবাহিক সম্পর্ক কিন্তু এই দুটার মধ্যেই থাকতে পারে। তো মিলনার্থক শব্দ থেকে মা বাপ মাসি পিসি তোমাদের বইয়ে আরও দেওয়া আছে, আমি সংক্ষিপ্ত আকারে দিয়েছি আজ। তোমরা বইয়ে ভালো করে দেখার চেষ্টা করবে এবং শব্দগুলি আয়ত্তে রাখবে। এরপরে দেখো বিরোধাত্মক শব্দযোগে। দ্বন্দ্ব মানেই কিন্তু ঝগড়া, বিরোধ। হ্যাঁ, এরপরে বিরোধাত্মক শব্দযোগে দা কুমড়া। দা চেনো, দা এক ধরনের অস্ত্র, কুমড়া আমরা এক ধরনের সবজি, এটাও জানি। তো ওহি নকুল। ওহি মানে হলো সাপ, আর নকুল মানে বেজি। সাপ আর বেজি সবসময়ই তারা মানে বিরোধে লেগেই থাকে আর কি, একজন আরেকজনকে সহ্য করতে পারে না। তাহলে ওই মানে সাপ, নকুল মানে বেজি। এরপরে দেখো বিপরীতার্থক শব্দযোগে। বিপরীতার্থক শব্দযোগে মানে বিপরীত শব্দগুলো মনে রাখলেই হবে। আমরা যেগুলি বিপরীত শব্দ হিসেবে পড়ি আর কি বাংলা দ্বিতীয় পত্রে, সেখানে যেমন ধরো আয় ব্যয়, আয়ের বিপরীত শব্দ ব্যয়। লাভ লোকসান, লাভের বিপরীত শব্দ লোকসান। আরও একটা কথা যে আমরা প্রথম ক্লাসে বলেছিলাম দ্বন্দ্ব সমাসে উভয় পদ প্রাধান্য পাবে। উভয় পদ মানে কি? সমস্ত পদে যে দুটো পদ থাকে, সমস্ত পদে দুটো পদ থাকে। প্রথম অংশকে আমরা বলি পূর্বপদ, আর পরের অংশকে বলি পরপদ। তাহলে এখানে মা বা, এই মাটা হলো পূর্বপদ, বাপটা হলো পরপদ। তো দুটোর অর্থই প্রাধান্য পাবে, মাসি পিসি, দা কুমড়া, ওহি নকুল। মোট কথা দ্বন্দ্ব সমাসে উভয় পদ প্রাধান্য পাবে। আরও একটা চেনার উপায়, দ্বন্দ্ব সমাসে সমস্ত পদে একটা হাইফেন থাকবে। দুই পদের মাঝখানে পূর্বপদ এবং পরপদের মাঝখানে একটা হাইফেন থাকবে। এটা থাকলেও আমরা দ্বন্দ্ব সমাস চিনতে পারবো, একটা হাইফেন থাকবে সমস্ত পদের মাঝখানে। তাহলে বিপরীতার্থক। এরপরে দেখো অঙ্গবাচক। শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ যেগুলি আছে, তো সেগুলি হলো অঙ্গবাচক, যেমন হাত পা, নাক কান চোখ মুখ, এই জাতীয় শব্দগুলি হবে অঙ্গবাচক দ্বন্দ্ব সমাস। পরেরটা 5 নম্বরে সংখ্যাবাচক। 7 17 9 6 19 20 এই সংখ্যার মধ্যে যেগুলি আমরা পাবো সেগুলোকে আমরা ধরে নেব। তখন প্রশ্ন হতে পারে কোন সমাস মানে কোন প্রকারে সাধিত হয়েছে, তখন আমরা সেই ধরে নেব যে সংখ্যাবাচক দ্বন্দ্ব সমাস। সংখ্যাবাচক দ্বন্দ্ব সমাস। এরপরে দেখো সমার্থক। সমার্থক, সমার্থক মানে কি? প্রতিশব্দ বা সমার্থক শব্দ, মানে এক আলাদা আলাদা শব্দ কিন্তু অর্থ এক। সমার্থক শব্দটাই হলো শব্দ আলাদা আলাদা হবে কিন্তু অর্থ এক, এটাকে আমরা বলি সমার্থক শব্দ। সমার্থক শব্দের যেমন হাট বাজার, হাটও যা
বাজারও তাই। খাতাপত্র, খাতাও এবং পত্রের সাথে দুটেরই মিল আছে। দুটা বলতে আমরা একটাকেই বুঝি। এরপরে প্রায় সমার্থক, একটু কাছাকাছি সমার্থক আর কি, একটু তফাতও আছে, এটাকে বলা হয়েছে প্রায় সমার্থক। প্রায় সমার্থক কাপড় চোপড়, আসলে চোপড়ের কোনো অর্থ নাই, জাস্ট আমরা একটু মিল করে বলি, ছন্দের আকারে বলি, তাই পোকামাকড় এগুলোকে বলবো প্রায় সমার্থক শব্দ যোগে। এরপরে দুটি সর্বনাম যোগে, সর্বনাম যেগুলি বিশেষের পরিবর্তে যা বসে সেটাই সর্বনাম, বিশেষের পরিবর্তে যা বসে তাই সর্বনাম। তোমরা ইংরেজিতে পড়ো প্রোনাউন। আচ্ছা, সেই সর্বনাম দুটো সর্বনাম যোগে, যা তা, এখানে সেখানে, এইগুলো হবে সর্বনাম যোগে দ্বন্দ্ব সমাস। সর্বনাম যোগে দ্বন্দ্ব সমাস। এরপরে দুটি ক্রিয়া যোগে, দুটোই ক্রিয়া, দেখা শোনা, দেখাও কাজ, শোনাও কাজ, যাওয়াও কাজ, আসাও কাজ, দুইটা কাজ একত্রে দ্বন্দ্বে সাধিত হলে সেটাকে আমরা বলবো দুটি ক্রিয়া যোগে দ্বন্দ্ব সমাস। দুটি ক্রিয়া যোগে দ্বন্দ্ব সমাস। এরপরে দুটি ক্রিয়া বিশেষণ যোগে, ক্রিয়া আবার বিশেষণ হতে হবে। বিশেষণ মানে তোমরা জানো সংখ্যা, সংখ্যা, তারপরে গুণ, দোষ, এগুলোকে বিশেষণ বলা হয়। তো দুটি ক্রিয়া যোগে বিশেষণ। ধীরে সুস্থে, ধীরেও এক ধরনের গুণ বোঝাচ্ছে, আবার সুস্থেও এক ধরনের গুণ বোঝায়। আকারে ইঙ্গিতে দুটোই এক ধরনের গুণকে বোঝানো হচ্ছে। সুতরাং একটি দুটি ক্রিয়া, একটা ক্রিয়া একটা ক্রিয়া। এখানে হাইফেন দেওয়া হয়নি, কারণ আমি বলেছিলাম যে দ্বন্দ্ব সমাস আমরা হাইফেন দিকেও চিনে ফেলবো যে এটা দ্বন্দ্ব সমাস। ধীরে সুস্থে, আকারে ইঙ্গিতে। এরপরে দেখো বিশেষণ যোগে, দুটি বিশেষণ যোগে, দুটোই বিশেষণ হবে। দুটি ক্রিয়া বিশেষণ আর এটি শুধু দুটি বিশেষণ যোগে। ভালো মন্দ, এটাও গুণ মানে বিশেষণ, এটাও এক ধরনের গুণ, এটাও বিশেষণ। বাকি বকেয়া, এই আমাদের পরীক্ষায় বেশিরভাগই আসে। অহিনকুল, দা কুমড়া, আরও আছে তোমাদের 19-20, পোকামাকড়, এখানে বাকি বকেয়া এবং ধীরে সুস্থে, এই শব্দগুলো পোকামাকড়, এই সব হাট বাজার, এই শব্দগুলি বেশিরভাগই পরীক্ষায় আসে। তোমরা এগুলি ভালো করে মুখস্থ করে রাখবে। দা কুমড়া, অহিনকুল, এখানে বাকি বকেয়া, যে শব্দগুলি মানে সচরাচর পরীক্ষায় বেশি আসে আর কি, এগুলো একটু বুঝবে। বিভিন্ন বোর্ডের যে প্রশ্নপত্র আসে সেগুলি দেখে ওগুলি একদম মুখস্থ রাখবে। অনেক সময় নিয়মকানুন ভুলে যেতে পারো, মুখস্থ থাকলে আর ভোলার সম্ভাবনা থাকে না। তাহলে দ্বন্দ্ব সমাস নিয়ে আমি আর আলোচনা করবো না, কারণ প্রথম ক্লাসে আমি দ্বন্দ্ব সমাস সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করেছি। আজ শুধু দ্বন্দ্ব সমাসের প্রকারভেদ নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম, যে কয় প্রকারে সাধিত হয়। এই 11 প্রকারে দ্বন্দ্ব সমাস সাধিত হয়। এই 11 প্রকার দ্বন্দ্ব সমাস সাধিত হওয়ার নিয়মটা সম্পূর্ণ তোমাদের বইয়ে আছে। বইয়ে দেখবে 62 পৃষ্ঠায়, 62 পৃষ্ঠায়, তোমাদের 62 পৃষ্ঠায় এই সম্পূর্ণ 11টা দ্বন্দ্ব সমাসের নিয়ম দেওয়া আছে। তোমরা বই ফলো করবে এবং এইগুলি ভালো করে দেখবে আর আমার ক্লাসের সঙ্গে মিলিয়ে দেখবে। তো আজকে দ্বন্দ্ব সমাস সম্পর্কে এই পর্যন্তই শেষ। এরপরে আমরা আলোচনা করব বহুব্রীহি সমাস। বহুব্রীহি নিজেই একটা সমাস এবং বহুব্রীহি অর্থ আমি আগের ক্লাসে বলেছিলাম, বহু অর্থ অনেক আর ব্রীহি শব্দের অর্থ ধান। বহুব্রীহি সমাস সম্পূর্ণ নতুন একটা অর্থকে বোঝাবে। আমি বলেছিলাম তোমাদের 6টা সমাসে যে দ্বিতক, দ্বিতকে গাই পরপদের গান, মানে দ্বিতক কোনো সমাস না। দ্বিতে দ্বিগু, ততে তৎপুরুষ, কতে কর্মধারয় সমাস। এই 3টা সমাসে পরপদের অর্থ প্রাধান্য পাবে। আর দ্বন্দ্ব সমাসে উভয় পদ প্রাধান্য পাবে। 4টা সমাস হয়ে গেল। অব্যয়ীভাব সমাসে পূর্বপদের অর্থ প্রাধান্য পাবে। আর বহুব্রীহি সমাসেই শুধু আমরা একটা নতুন অর্থ পাবো। সেখানে পূর্বপদ পরপদ কোনোটির অর্থই প্রাধান্য পাবে না, শুধু নতুন অর্থ চলে আসবে।
যেমন এখানে বহুব্রীহি, ব্রীহি নিজেই একটা সমাস, বহু অর্থ অনেক, ব্রীহি শব্দের অর্থ ধান। এখানে ধান বা অনেক কিছুই বোঝানো হচ্ছে না, এখানে একজন লোককে বোঝানো হচ্ছে যে বহু ব্রীহি আছে যার, ওই লোককে বোঝানো হচ্ছে, একটা নতুন অর্থ বুঝাবে, সুতরাং সেটাই হলো বহুব্রীহি সমাস। তাহলে বহুব্রীহি সমাসে কিভাবে আমরা চিনব সেই নিয়মগুলি আজকে আমরা দেখব। যেমন ধরো একদিকে চোখ যার, এটা হবে এক চোখা। এখানে কিভাবে আমরা নতুন অর্থ বুঝলাম, একদিকে চোখ যার এক চোখা, হয়তো আমরা বুঝতেছি যে কেউ একদিকে চোখ করে আছে, আসলে সেই অর্থ এখানে এই সমসমান পদ, এখানে সমসমান পদ আমরা জানি যে ওই সমস্ত পদটা ব্যাসদেরকে যেখানে যেখানে আছে সেটাই হলো সমসমান পদ। যেমন চোখ, এখানে চোখ আছে এক, এই দুইটা হলো সমসমান পদ। তো এখানে সমসমান পদগুলোর একটিরও অর্থ এখানে বোঝাচ্ছে না, এখানে বোঝাচ্ছে এক চোখ এক চোখা। তার মানে কি এখানে বোঝানো হচ্ছে পক্ষপাতিত্ব, এই এক চোখা বোঝানো হচ্ছে পক্ষপাতিত্ব। তেমনি আরো একটা দেখো যে নাই জ্ঞান যার, এখানে কি হবে অজ্ঞান। আসলে এখানে নাই জ্ঞান মানে যার ভিতরে কোনো জ্ঞান নাই, যার ভিতরে কোনো জ্ঞান নাই, এখানে বোঝানো হয়েছে নাই জ্ঞান যার। আমরা আসলে ওইটা বুঝবো না, এখানে বোঝানো হচ্ছে বেহুশ। এখানে এই অজ্ঞান বলতে বেহুশ বোঝানো হচ্ছে। সুতরাং আমরা বলেছিলাম যে বহুব্রীহি সমাসে পূর্বপদ পরপদ কোনোটির অর্থই প্রাধান্য পাবে না, প্রাধান্য পাবে সম্পূর্ণ একটি নতুন শব্দ। এরপরে দেখো কানে কানে যে কথা, কানে কানে যে কথা কি হবে, সমস্ত পদে হবে কানাকানি। এই কানাকানি বলতে কেউ কানে কানে কথা বলছে এটা বোঝানো হচ্ছে না, এটাকে বোঝানো হচ্ছে সম্পূর্ণ একটা নতুন শব্দ দিয়ে কুপরামর্শ, এটাকে বোঝানো হচ্ছে কুপরামর্শ। দেখো একদম সম্পূর্ণ নতুন অর্থগুলো আমাদের সামনে হাজির হচ্ছে যে এখানে নাই জ্ঞান যার মানে যার মধ্যে কোনো জ্ঞান নাই সেটা বোঝানো হয়নি, বোঝানো হয়েছে বেহুশ মানে অজ্ঞান হয়ে যাওয়া। আর একদিকে চোখ যার এক চোখা মানে একদিকে কেউ চোখ করে আছে সেটাকে বোঝানো হচ্ছে না, বোঝানো হচ্ছে কি পক্ষপাতিত্ব করা। আর কানে কানে যে কথা, কানে কানে কথা বললেই সেটাকে বোঝানো হচ্ছে না, সেটা ভালো কথাও বোঝানো যায়, কিন্তু এখানে বোঝানো হচ্ছে কুপরামর্শ। সুতরাং বহুব্রীহি সমাসে পূর্বপদ এবং পরপদ বা সমসমান পদগুলো কোনোটির অর্থেই প্রাধান্য পাবে না, সম্পূর্ণ একটি নতুন অর্থকে বোঝাবে, এটা হলো বহুব্রীহি সমাস। এখন বহুব্রীহি সমাসগুলো বোঝার আর একটু সহজ উপায় তোমরা দেখো, আমরা কিভাবে বুঝবো যে এগুলি আসলে অনেক সময় নিয়ম কানুন মনে রেখে বের করা কঠিন হয়ে যায়, সহজ কৌশলগুলি অবলম্বন করলে খুব তাড়াতাড়ি হয়। যেমন দন্তস্ব, এই দন্তস্বটা যদি শব্দের আগে বসে, কোনো শব্দের আগে বসে সহ, সহিত, সমান এগুলি বোঝায়, তাহলে সেটা অর্থে ব্যবহৃত হয়। দন্তস্ব শব্দের প্রথমে বসে যদি সহ, সহিত, সমান অর্থে ব্যবহৃত হয় তখনও আমরা সেগুলি একদম নির্দ্বিধায় মনে করব যে এগুলি বহুব্রীহি সমাস। যেমন ধরো সবার্ধ, সবান্ধব, সলজ্জ,
সহোদর, সজল, সফল। আরো তোমাদের বইয়ে এই শব্দগুলি আছে, সম্পূর্ণ আমি বই থেকেই শব্দগুলি নিয়েছি। সবান্ধব, বন্ধু বা বান্ধব, সহ। সলজ্জ, লজ্জা, সহ। দেখো সহ অর্থে ব্যবহৃত হয়েছে। সহদর, সমান, উদর, যা, এগুলি ব্যাখ্য করলে এই হবে। সজল, জল, সহ। তো এই যে সহ, সহিত বা সমান অর্থে ব্যবহৃত হলে এই শব্দগুলো বহুব্রীহি সমাস হবে। এই শব্দগুলো বহুব্রীহি সমাস হবে। দন্ত স যদি শব্দের প্রথমে বসে সহ, সমান, সহিত অর্থে ব্যবহৃত হয় তবে সেগুলি বহুব্রীহি সমাস হবে। এরপরে দেখো আরো একটা নিয়ম আছে, কোন শব্দের শেষে যদি মানে পারিবারিক ধরনের ফ্যামিলি টাইপের শব্দগুলি ব্যবহার হবে এবং শেষে ক ব্যবহৃত হবে, ওইগুলো বহুব্রীহি সমাস। যেমন ধরো নদীমাতৃক, বিপত্নিক, সস্ত্রীক, অপুত্র, এগুলিতে দেখো মাতৃক শেষে ক আছে, ক যোগ আছে। পত্নী, ক আছে। এই কগুলি থাকলে মাতৃক, পত্নী, স্ত্রী, পুত্র এই শব্দগুলিও আমরা নির্দ্বিধায় মনে করব যেগুলি বহুব্রীহি সমাস। তোমরা এইভাবে চেনার উপায় বের করবে আর মুখস্থ রাখার চেষ্টা করবে। এইভাবে মনে রাখলে আর ভুল হবে না যে নদীমাতৃক, বিপত্নিক, সস্ত্রীক, অপুত্র যখনই আছে এই শব্দগুলো তোমাদের বইয়েই আছে। যখন আমার এই স্ট্রাকচারটা মনে থাকবে তখন এই শব্দগুলি দেখলেই আমি ধরে নেব যে এগুলি বহুব্রীহি সমাস, এগুলি বহুব্রীহি সমাস। আরো একটা উপায় দেখবে, যেগুলি শব্দের শেষে কমলাক্ষ, পদ্মনাভ, পূর্ণনাভ, যুবজানি, যুবজানি, চন্দ্রচূড়, বিচিত্রকর্মা, পদ্মগন্ধি, মৎস্যগন্ধা, এই শব্দগুলো শেষে দেখবে অক্ষ, নাক, এটাও নাক, দুটাই নাক, জানি, চুল, কর্মা, গন্ধি, গন্ধা, এই কয়টা শব্দ আমরা মুখস্থ রাখবো
এভাবে যে অক্ষ নাভ জানি চুর কর্মা গন্ধি গন্ধা, অক্ষ নাভ জানি চুর কর্মা গন্ধি গন্ধা, অক্ষ নাভ জানি চুর কর্মা গন্ধি গন্ধা। এই কয়েকটা শব্দ যদি কোনো শব্দের শেষে বসে তখন সেটাও হবে বহুব্রীহি সমাস। যেমন কমলাক্ষ, পদ্মনাভ, পূর্ণনাভ, যুগজানি, চন্দ্রচূড়, বিচিত্রকর্মা, পদ্মগন্ধি, মৎস্যগন্ধা। এই শব্দগুলির অনেক ব্যাখ্যা আছে, ব্যাখ্যা মুখস্থ করে ওইভাবে আমরা মনে রাখতে পারবো না, এটা সহজভাবে আমরা মনে রাখার চেষ্টা করব। অক্ষনাভ জানি চূড় কর্মা গন্ধি গন্ধা, এই কয়েকটা শব্দও যদি কোনো শব্দের শেষে বসে সেটাও হবে বহুব্রীহি সমাস। এরপরে বহুব্রীহি সমাস কয় প্রকার বা কয় প্রকারে সাধিত হয় সেটা দেখব। বহুব্রীহি সমাস হলো 8 প্রকার বা 8 প্রকারে সাধিত হয়। বহুব্রীহি সমাস 8 প্রকার বা 8 প্রকারে সাধিত হয়। বহুব্রীহি সমাস 8 প্রকার। যত প্রথমে আমরা দেখব, এক হলো সমানাধিকরণ। এগুলো আমি বইয়ে অনেক নিয়ম দেওয়া আছে, যে নিয়মগুলি ওইভাবে পড়ে পড়ে আসলে পারা যায় না, অনেক নিয়মের ব্যাপার। তো তোমরা একটু শর্ট টাইপে যাতে চিনতে পারো সেইভাবে দেখো। সমাধিকরণ, সমানাধিকরণ সমাস। এই সমাসটা হলো প্রথমে থাকবে বিশেষণ, পূর্বপদ হবে বিশেষণ, পরপদ হবে বিশেষ্য। পূর্বপদ হবে বিশেষণ, পরপদ হবে বিশেষ্য। যেমন ধরো হতশ্রী, হত সমান সমান এখানে বুঝাবে হলো দুর্ভাগ্য। এটাকে যখন আমি ব্যাসবাক্য করব, এটা হবে হত হয়েছে শ্রী যার। হত মানে কি নিহত, মানে নিহত হয়েছে শ্রী যার। দেখো আমি আগে বলেছি বহুব্রীহি সমাসে সম্পূর্ণ নতুন অর্থ হবে। এই সমসমান পদ, এটা সমসমান পদ, এটাও সমসমান পদ, এগুলির অর্থ বোঝানো হয়নি। নিহত হয়েছে শ্রী যার, এখানে বোঝানো হয়েছে দুর্ভাগ্য, সম্পূর্ণ নতুন একটা অর্থ বোঝানো হয়েছে। তেমনি দেখো নীলকণ্ঠ, এইটাকে আমি ব্যাসবাক্য করলে হবে নীলকণ্ঠ যার। নীলকণ্ঠ যার, তো যার নীলকণ্ঠ তাকে কিন্তু বোঝানো হয়নি, সম্পূর্ণ একটা নতুন অর্থ এখানে বোঝানো হয়েছে, সেটা হলো ময়ূর। ময়ূরকে বোঝানো হয়েছে, একটা নতুন অর্থকে বোঝানো হচ্ছে যে নীলকণ্ঠ যার, সেটাকে বোঝানো হয়নি, যারই নীলকণ্ঠ তাকেই বোঝানো হয়নি, এখানে বোঝানো হচ্ছে নির্দিষ্ট একটা প্রাণীকে, যে ময়ূর। ঠিক এইভাবে সমানাধিকরণ, প্রথমে হবে বিশেষণ, তারপরে হবে বিশেষ্য, বিশেষ্য আবার দুইটা মিলে হবে বিশেষ্য। তো এরপরে দেখো সমানাধিকরণ, ব্যাধিকরণ। 2 নম্বরে হলো ব্যাধিকরণ। ব্যাধিকরণে দুটাই বিশেষ্য, পূর্বপদ বিশেষ্য, পরপদ বিশেষ্য, এখানে কোনো বিশেষণ থাকবে না, দুটো মিলেও আবার বিশেষ্যই হবে ব্যাধিকরণ সমাসে। তো এখানে যেটা ইম্পর্টেন্ট একটা শব্দই আমি নিয়েছি, 80-তে 20 আসে যার। যেমন 80 যোগ 20, এটিকে ব্যাসবাক্য করলে হবে 80-তে 20 আসে যার, 80-20। তো 80 বিশেষ্য, 20 বিশেষ্য, 80 বিশেষ্য হবে, এখানে কোনো বিশেষণ নেই। তো 80 মানে কি? 80 মানে হলো দাঁত, আর 20। তো 80-তে 20 আসে যার, এখানে কিন্তু যার দাঁতে 20 আছে তাকেই বোঝানো হয়নি, এখানে কিন্তু কুকুরের দাঁতেও 20 আসছে, সেটাকে বোঝানো হচ্ছে না, এখানে বোঝানো হচ্ছে সাপকে। 80-তে 20 আসে যার, এটা বোঝানো হচ্ছে সাপ। বহুব্রীহিতে নতুন অর্থ।
বহুব্রীতে নতুন অর্থ 80 20। 80-তে 20 আছে, যার দাঁতে 20 থাকলে তাকে 80-20 বলা হবে, কিন্তু সবার দাঁতে 20 থাকলে তাকে 80-20 বলা যাবে না, সাপকেই বলা হবে 80-20। 80-তে 20 আছে যার ব্যতিকরণ। এরপরে দেখো ব্যতিহার। এগুলি খুবই সংক্ষিপ্ত আকারে তোমাদের পরীক্ষায় আসবে, দু একটা আসে। যাই হোক, তোমরা একটু এইভাবে মনে রাখার চেষ্টা করবে। পরেরটা হলো ব্যতিহার। ব্যতিহার বহুব্রীহি। এটা ক্রিয়ার পারস্পরিকতা অর্থে ব্যবহৃত হবে। ব্যতিহার বহুব্রীহি হলো ক্রিয়ার পারস্পরিক অর্থে ব্যবহৃত হবে। যেমন প্রথম শব্দটা আমরা মনে রাখবো দেখা দেখি। এই শব্দটা দিয়ে আমরা সবগুলো মনে রাখার চেষ্টা করব। দেখা দেখি, এই দেখা দেখিকে মনে রাখবো। খালি দেখা দেখিকে মনে করে এর সাথে যতগুলি শব্দ আছে সেই সিরিয়ালটা মনে রাখার চেষ্টা করব। যেমন দেখা দেখির সাথে সাথে কি আছে? হাতাহাতি, মারামারি, গালাগালি, চুলাচুলি, যে শব্দগুলো তোমাদের পরীক্ষায় সচরাচর আসে, ঘুষাঘুষি। প্রথমে আমরা ব্যতিহার বহুব্রীহি সমাসে দেখা দেখিটা মনে করব। এই দেখা দেখি মনে করে ওই অনুযায়ী আমরা পড়ব দেখা দেখি, মারামারি, ঘুষাঘুষি, কিলাকিলি, কানাকানি, চুলাচুলি। এই শব্দগুলোই ব্যতিহার বহুব্রীহি সমাস হবে। আবার ব্যতিহার বহুব্রীহি সমাসে একটু নিয়মও আছে যে প্রথম পদের শুরুতে একার থাকবে এবং শেষে আকার থাকবে, আর পরপদে শেষে রস্বইকার থাকবে। প্রথম পদে আকার, পরপদে রস্বইকার, এইটুকু মনে রাখবো। প্রথম পদে আকার, পরপদে রস্বইকার। দেখো দেখি রস্বইকার, আর দেখা আকার, এই দুইটা থাকবে। আর আমরা এই দেখা দেখি কথাটা মনে রাখবো, একটু আমরা কৌশলে মনে রাখবো। পরীক্ষার খাতায় দেখা দেখি করিস কেন? তখনই মনে হবে যে এটা ব্যতিহার বহুব্রীহি সমাস। যে দেখা দেখি যখন মনে আসবে, ওর পাশাপাশি যে শব্দগুলি আছে সবগুলো আমরা মনে করব। দেখা দেখি, ঘুষাঘুষি, কোলাকুলি, কানাকানি, মারামারি, হাসাহাসি, চুলাচুলি, এই শব্দগুলো সব আমরা ব্যতিহার বহুব্রীহি সমাসের মধ্যে নিয়ে আসব। এগুলি চেনার উপায় আর কি। এরপরে দেখো নয়ে বহুব্রীহি সমাস। নয়ে, নয় মানে আমরা তৎপুরুষ সমাসের নয় সম্পর্কে আলোচনা করেছি। নয় মানে নাবাচক অব্যয়গুলো শব্দের প্রথমে বসবে। নাবাচক অব্যয়গুলো মানে না বোধক শব্দগুলো, অব্যয়গুলো শব্দের প্রথমে বসবে। যেমন দেখো অজ্ঞান, এটা হলো নয় বহুব্রীহি অজ্ঞান। এই অ মানে নাই, এই অ মানে নাই। অজ্ঞান, বেহেদ, বেহেদ মানে নাই, হেড যা। এই যে না বোধক অব্যয়গুলো শব্দের প্রথমে বলবে, সেটাই হলো নয়ে বহুব্রীহি সমাস। নয়ে বহুব্রীহি সমাস। এরপরে দেখো মধ্য পদরূপী, 5 নম্বর হলো মধ্য পদরূপী বহুব্রীহি সমাস। আমরা করেছিলাম মধ্য পদরূপী কর্মধারয় সমাস, এর আগের ক্লাসে হয়েছে। আজকে হবে মধ্য পদরূপী বহুব্রীহি সমাস। মধ্য পদরূপী মধ্য পদরূপী বহুব্রীহি সমাস মনে রাখবো। শব্দগুলি ওখানে মাত্র 3টা না 4টা শব্দ আছে। এই শব্দটাকে আমরা ছন্দের আকারে বা কবিতার লাইনে মুখস্থ রাখার চেষ্টা করব। সেখানে দেখবো এই কয়টা শব্দই তোমাদের বইয়ে আছে। আমি লাইনটা লিখে দিলাম, তোমরা এটা মুখস্থ রাখবে।
আমি যে লাইনটা লিখেছি মনে রাখবে, ইন্টারমিডিয়েট পর্যন্ত মনে থাকবে। বিড়াল চোখী মেয়েটার হাতে খড়ি দেওয়ার দিন গায়ে হলুদ হয়ে গেল। এই লাইনে দেখো বিড়াল চোখী, হাতে খড়ি, গায়ে হলুদ, এই তিনটাই তোমাদের বইয়ে দেওয়া আছে। এই তিনটা শব্দই মধ্য পদলোপী বহুব্রীহি সমাস হবে। যদি তোমাদের এই লাইনটা মনে আসে, এর মধ্যে থেকে যে শব্দটাই আসবে তোমরা বের করতে পারবে বা আইডিয়া করতে পারবে। বিড়াল চোখী মেয়েটার হাতে খড়ি দেওয়ার দিন গায়ে হলুদ হয়ে গেল। তো এই লাইনের মধ্যে আমাদের তিনটা শব্দই আছে। আমি জাস্ট তোমাদের মনে রাখার জন্য আমি বিষয়টা একটু এভাবে দিলাম। এরপরে দেখো প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাস। এটা হলো সমস্ত পদের শেষে প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাসে শব্দের শেষে আ, এ, ও যুক্ত হবে। যেমন লিখে দিই তোমাদের, শব্দের শেষে আ এবং এ, এই তিনটা বর্ণ বা ধ্বনি থাকবে শব্দের শেষে, থাকলে তোমরা সেটাকে ধরে নেবে প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাস। তো সেটা কি হলো, যে যেমন ধরো এক চোখা, আকার আছে, দেখো এখানে আকার আছে, আ আছে। ঘর মুখো, এখানে দেখো ও আছে। নি করছে, এখানে দেখো একার আছে। তো এই তিনটা ধ্বনি বা বর্ণ শব্দের শেষে থাকলে আমরা ধরবো প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাস। এক চোখা, যেটা আমি আগে আলোচনা করেছি, একদিকে চোখ যার বা একদিকে চোখ করে থাকে যে, সেটা হলো এক চোখা। আসলে এর অন্য অর্থ পক্ষপাতিত্ব। ঘরমুখ মানে যে ঘরের দিকে মুখ করে আছে, সেটা কিন্তু এর মানে বোঝাচ্ছে না। ঘরমুখ মানে যে ঘরের দিকে যাত্রা করছে বা যাচ্ছে, তাকে বোঝানো হচ্ছে। নিখুঁড়ছে, যার কোনো খরচ নেই, নিখুঁড়ছে, একার আছে। সুতরাং এটা হলো প্রত্যয়ান্ত। এই শব্দগুলো বেশিরভাগ আমাদের আসে না। আমাদের মধ্য পদলোপী বহুব্রীহিটা ভালো করে মনে রাখবো। ওই লাইনটা, ওই তিনটা শব্দ থেকে আমাদের সচরাচর একটা শব্দ পরীক্ষায় কমন করে যায়। এরপরে দেখো সংখ্যাবাচক বহুব্রীহি, যেটা আমাদের দ্বিগুর সাথে সমস্যা বাঁধায়। সংখ্যাবাচক বহুব্রীহি, যেমন চার চাল আছে, যা চৌচালা। দেখো শব্দটা হলো চৌচালা। এটা ব্যাস বাক্য করলে হবে চার চাল আছে যার, চৌচালা। তো এই চৌচালা এখানে ঘর বোঝানো হচ্ছে, নতুন একটা চার চাল আছে যার, এটা অন্য কিছুও থাকতে পারে, তাকে বোঝানো হচ্ছে না। সম্পূর্ণ একটা নতুন অর্থ, একটা ঘরকে বোঝানো হচ্ছে, যে এখানে ঘরকে মিন করা হয়েছে। তো এখানে একটা শব্দের সাথে আমাদের একটু সমস্যা হয়ে যায়, চৌরাস্তা। সেটা কেন দ্বিগু সমাস হলো সেটা দেখো। চৌরাস্তাটা হবে কেন দ্বিগু সমাস? এইটা হলো চৌচালা, নতুন একটা অর্থকে বোঝানো হয়েছে চৌচালা দিয়ে। কিন্তু চৌরাস্তা যেটা আমরা লিখবো, এটি কি হবে? চার রাস্তার সমাহার, চৌরাস্তা। তো এখানে এই চৌরাস্তা কোনো প্রকার নতুন কোনো অর্থ বোঝাবে না। চার রাস্তার সমাহার, যখন আমরা
দ্বিগু সমাস করি, সমাহার বা সংখ্যা বোঝালে দ্বিগু সমাস হয়। তো এটাকে ব্যাস বাক্য করলে এটা হবে 4 রাস্তার সমাহার, চৌরাস্তা। তো চৌরাস্তাকেই বোঝানো হয়েছে, কিন্তু এখানে চৌচালা, এখানে কিন্তু চৌচালা শব্দটা সমস্ত পদে আসে নাই, এখানে একটা নতুন অর্থকে বোঝানো হয়েছে, ঘরকে বোঝানো হয়েছে। এই জন্য এটা হবে বহুব্রীহি, সংখ্যাবাচক বহুব্রীহি, আর এটা হবে দ্বিগু সমাস, এটা হবে দ্বিগু সমাস। যখন এই শব্দটা অন্য কোনো এই চৌচালা দিয়ে একটা ঘরকে মডিফাই করা হয়েছে, সুতরাং এই ঘরটা হবে সংখ্যাবাচক বহুব্রীহি, কিন্তু চৌরাস্তা দিয়ে চৌরাস্তাকেই বোঝানো হয়েছে, এর নিজেই একটা নাম, এর নিজস্বতা আছে, সুতরাং এটা হলো দ্বিগু সমাস। তেমনি তেপায়া, তেপায়া, চার হাতি। এই তেপায়া 3 পা আছে যার, সেটাকে বোঝানো হয়নি, একে ব্যাস বাক্য করলে হবে 3 পা আছে যার, কিন্তু এখানে তেপায়া বলতে শুধু একটা টেবিলকেই বোঝানো হয়েছে, টেবিলকে বোঝানো হয়েছে। 4 হাতি, 4 হাত আছে যার, এটাও কেউ যে কোনো কিছু 4 হাত থাকতেই পারে, সেটাকে বোঝানো হচ্ছে না, এটাকে নতুন একটা অর্থ টেবিলকে বোঝানো হচ্ছে, দুইটাই হলো টেবিল। তো আমাদের দ্বিগুর সাথে এই শুধু পার্থক্য যে এখানে নতুন অর্থ প্রকাশ করবে আর সেখানে কোনো নতুন অর্থ আসবে না। এটা হলো সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। এরপরে দেখো নিত্য বা নিপাতনে সিদ্ধ, যার কোনো নিয়ম নেই, নিপাতনে সিদ্ধ বহুব্রীহি। সন্ধিতেও আমরা নিপাতনে সিদ্ধ করি, তো সমাসেও নিপাতনে আছে, নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাস। এই সমাস কোনো নিয়মের অধীনে হবে না, নিয়মের বাহিরে সম্পূর্ণ। তো এখানেও আমরা একটা লাইন মনে রাখবো, এর মধ্যে যে কটা শব্দ যাবে সবগুলোই আমরা নিপাতনে সিদ্ধ সমাস ধরে নেব। যেমন ধরো এই এই শব্দগুলো তোমাদের বইয়ে দেওয়া আছে, যেমন ধরো নরপশু, পণ্ডিত মূর্খ হয়েও নরপশু পণ্ডিত মূর্খ হয়েও জীবন মৃত্যু অবস্থায় দ্বীপে অন্তরীপ হইল। এই লাইনটা আমরা মনে রাখবো যে নিপাতনে সিদ্ধ সমাসের মধ্যে যে কয়টা শব্দ দরকার, ঠিক এই লাইনের মধ্যে সব কয়টা শব্দ আছে, এটা তোমাদের মনে রাখার জন্য আমি এইভাবে লাইনটা সাজিয়েছি। দেখো সেখানে নরপশু আছে, নরপশু হলো নিপাতনে সিদ্ধ সিদ্ধ বহুব্রীহি, পণ্ডিত মূর্খ, পণ্ডিত হয়েও যিনি মূর্খ, নিপাতনে সিদ্ধ বহুব্রীহি। এরপরে দেখো দ্বীপে নিপাতনে সিদ্ধ সমাস, অন্তরীপ নিপাতনে সিদ্ধ সমাস। কয়েকটা শব্দই তোমাদের বইয়ের শেষে দেওয়া আছে, বহুব্রীহি নিপাতনে সিদ্ধ সমাসে ওখানে লেখা আছে, আমি সেই কয়েকটা শব্দই এই লাইনে ব্যবহার করেছি। নরপশু পণ্ডিত মূর্খ হয়েও জীবন মৃত অবস্থায় দ্বীপে অন্তরীপ হইল, এই লাইনটা মনে রাখবে। এর আগে যে লাইনটা দিলাম যে আচ্ছা, আজকে আমরা এই পর্যন্তই, আজকে আমাদের সমাস ক্লাস শেষ হয়ে গেল। আগামী ক্লাসে আমি কারক নিব, তো তোমরা সবাই ক্লাসটা ফলো করবে আর আজকের ক্লাসটা বইয়ের সঙ্গে মিলিয়ে দেখবে এবং তোমাদের এখান থেকে কমপক্ষে 30টা সমাস, প্রত্যেক প্রকারের সমাস থেকে 3টা 4টা 5টা করে করে কমপক্ষে 30টা সমাস ব্যাস বাক্য সহ সমাসের নাম সহ নির্ণয় করে প্রত্যেকটা পেজের ছবি তুলে নাম, রোল, শ্রেণী, শাখা তোমাদের এই বিবি হাই স্কুলের ফেসবুকের কমেন্ট বক্সে লিখে আপলোড করবে, আমি সেগুলি মূল্যায়ন করে দেব। তো আজকের মতো এখানেই শেষ। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।